জ্যোৎস্না আলোকিত রাত, আকাশে থালার মতো পূর্ণিমার গোল চাঁদ নিজের সবটুকু আলো বিলিয়ে দিয়েছে ধরাধামে। মোহনীয় স্নিগ্ধ কিরণমালায় সায়রের ঘাড় ও নীল জল ঝলমল করছে। জলের ওপর বেসামাল হয়ে ছুটে বেড়াচ্ছে কুয়াশারা। কুয়াশার ধূম্র জাল বেদ করে জাঙ্কুক এসে দাঁড়িয়ে আছে সায়রের পাড়ে। চাঁদের নরম আলোয় দাঁড়িয়ে থাকা সুঠম দেহি জাঙ্কুককে দূর থেকে দেখলে মনে হয় রূপ কথা থেকে উঠে আসা কোনো এক রাজকুমার। শীত শেষ হয়েছে কয়েকদিন আগে, কিন্তু আজকের সমুদ্রের দিকে নজর গেলে মনে হয় সেখানে শীতের শুরু মাত্র। জাঙ্কুক চশমাটা খুলে বুকে ঝুলিয়ে রাখলো, দুহাত পকেটে পুরে চোখ বন্ধ করে গভীর শ্বাস ফেললো। তারপর আকাশের পানে চেয়ে রইল ক্ষণকাল। সময় কাকে কখন কোথায় এনে ফেলে তা কেউই ঠাওর করতে পারে না। তীর্যক হাসে জাঙ্কুক, তার হাসির সাথে গালের কাটা দাগ মিলিয়ে যায়। ডান হাত দিয়ে চুল পেছনের দিকে ঠেলে সমুদ্রের ঝিকিমিকি জলে দৃষ্টিপাত করে জাঙ্কুক। দীর্ঘশ্বাস ছেড়ে জাঙ্কুক ভাবতে থাকে সে কত কত পাগলামি করেছে তাকে পাওয়ার জন্য। তবে জাঙ্কুকের এই পাগলামি জাঙ্কুক ছাড়া আর কেউই জানে না, জানবেও না কখনো, কারণ এগুলো যে জাঙ্কুকের মনের গহীনে হওয়া পাগলামি। জাঙ্কুক নীল গভীর সায়রের দিকে তাকিয়ে ভাবতে থাকে সে কি কি করেছিল তার থেকে পাওয়ার জন্য। সেদিন ছিল বর্ষাকাল, আর সেদিনই প্রথম জাঙ্কুক থেকে দেখেছিল ছোট্ট একটা রেস্টুরেন্টে। ঠিক তার পাশের চেয়ারেই বসা ছিল জাঙ্কুক। জাঙ্কুক তখন তার মায়ের আর তার ছবির দিকে চেয়েছিল। মূলত ছবিটা দুটি ছবির মিলিয়ে করা একটি ছবি। জাঙ্কুক কখনোই তার মাকে দেখেনি, শুধু ছবিটাই দেখতো। তারপর মায়ের পুরনো একটা ছবি আর নিজের ছোটকালের একটা ছবি মিলিয়ে নিখুঁতভাবে একটা ছবি বানিয়েছে জাঙ্কুক। দেখলে মনে হয় যেন জাঙ্কুকের মা সত্যি সত্যি জাঙ্কুককে জড়িয়ে ধরে আছে। এই ছবিটা জাঙ্কুকের মনে প্রশান্তি দেয়। ছবিটা দেখলে জাঙ্কুক তার মাকে অনুভব করতে পারে যে নিঃসঙ্গতা তাকে গ্রাস করে বেড়ায় প্রতিনিয়ত, তা কিছুটা হলো প্রশমিত হয়। ঠিক তখনই একটা মেয়ে জাঙ্কুকের পাশে বসে বলেছিল, কাঁদছেন কেন? জাঙ্কুক ভেতর ভেতর অনেক চমকায়। পাশ ফিরে দেখে মাতাল একটি মেয়ে আদবে যা চোখে তাকে দেখছে। মেয়েটিকে দেখে জাঙ্কুকের বুক ধড়ফড় করে ওঠে হঠাৎ, কারণ জাঙ্কুক আসলে কাঁদছিল। তবে এই কান্না ছিল সম্পূর্ণ অদৃশ্য কান্না। ভেতরে ভেতরে জাঙ্কুক এতটাই অসহায় ছিল যে কষ্টে তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। জাঙ্কুক বিরক্তির ভান করে মেয়েটার দিকে তাকালেও তার বুকে উচ্চস্বরে ধামামা বাজছিল। জাঙ্কুক নিজেকে আজীবন শক্ত খোলস দ্বারা আবৃত করে রেখেছে, তাই এই খোলসের ভেতরে জাঙ্কুককে কেউ কখনোই দেখেনি। নিজের সুখ দুঃখ অনুভূতি সব চাপা রেখেছিল নিজের ভেতরে। জিয়ন জাঙ্কুকের সাথে এতটা বছর কাটানোর পরেও খেয়াল করেনি ভাইয়ের মনে রাখা এক আকাশ সম কষ্ট। মূলত কেউই খেয়াল করেনি, করবে কি করে? জাঙ্কুক নিজের সত্তাকে ঢেকে রেখেছিল এক শক্ত আবরণে। সেই আবরণ ভেদ করে একটা সাধারণ মেয়ে তাকে পড়ে ফেললো। এটা জাঙ্কুকের কাছে অবিশ্বাস্য ঠেকলো। মেয়েটাকে আর চোখে দেখলো কয়েকবার। জাঙ্কুক নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারছিল না। জাঙ্কুকের কোনোদিনও এমন অনুভূতি হয়নি। বারবার জাঙ্কুকের চোখ পড়ছিল মেয়েটার দিকে। জাঙ্কুকের ভেতরটা ধুরু ধুরু করে কাঁপছিল। কয়েকবার শুকনো ঢোক গিল জাঙ্কুক। মেয়েটা যখন ঝড়ো বৃষ্টির রাতে বাহিরে গিয়ে দু হাত মেলে দাঁড়ালো, তখন জাঙ্কুকের মন আশ্রে পড়লো অজানা ভালো লাগা এক অনুভূতির নিকট। জাঙ্কুক কখনো তার আবেগ অনুভূতি সম্পর্কে সন্দেহ নয়। জাঙ্কুকের চোখ অতর্কিতে খাঁটিটা ধরে ফেলে। এমনটাই হয়েছিল সেদিন। জাঙ্কুকের মনের খুঁটিরে আবদ্ধ হলো সেই অচেনা রমণী। ফ্ল্যাটে এসেও জাঙ্কুক তার মনের অস্থিরতাকে দমাতে পারেনি। এই অস্থিরতা ছিল ভালো লাগার। এতটাই পাগল প্রায় হয়ে গিয়েছিল জাঙ্কুক যে সে সেই রাতেই
মাটি দিয়ে সেই অচেনা মেয়েটার ভাস্কর্য তৈরি করার কাজে লেগে পড়ে। এমনও হয়েছে যে জাংকুকের হাতের কাঁপুনিতে মাটি হাত থেকে পড়ে যায়। এক রাতে জাংকুক পরিচিত হয়ে যায় ভালোবাসা নামক অসহ্য অনুভূতির সাথে। সঁপে দেয় নিজেকে ভালোবাসার সায়রে, যার কোনো কুল নেই। তবে জাংকুকের ভালোবাসায় বাটা পড়ে যখন দেখে মেয়েটির জন্য শুধু সে নয়, আরেকজনেও পতিত হয়েছে। আর সে হচ্ছে জাংকুকের ভাই জিয়ন। কিন্তু জাংকুক যে এবার স্যাক্রিফাইস করবেই না। না, কত ত্যাগ করেছি আমি ভাইয়ের জন্য, না আর না। তেকে আমার জন্য চাই চাই। এই মেয়েটার চোখে আমি নিজের শান্তি খুঁজে পেয়েছি। বুঝেছি এই মেয়েটাই আমার অশান্ত মনের শান্ত আশ্রয়স্থল। এই শান্তি চিরকালের। আমি তো কিছুতেই ওই মেয়েটাকে হাতছাড়া করব না। এই চিরকালীন শান্তি আমার প্রয়োজন, শুধুই আমার। এর ভাগ আমি আমার প্রাণের ভাইকেও দেব না, কখনোই না। এতে করে আমার যা করা লাগবে আমি তাই করব। আমার ভাইকে রগে রগে আমি চিনি। জীবনের তেকে চাই মানে চাই। সে সহজে ছাড়বে না তেকে। জীবন থাকতে তেকে সহজে পাওয়া যাবে না ভেবে জাংকুক তখন মনে মনে একটা ছক কষে ফেলে। জোর জবরদস্তি করে কিছু ভাগে আনা জাংকুকের এটা একদমই পছন্দ না। শিকার নিজে এসে তার খাঁচায় বন্দি হবে জাংকুক চাইলে পারত জীবনকে মেরে তেকে নিজে করতে। কিন্তু ভাইকেও যে জাংকুক ভালোবাসতো, তাই জাংকুক চেয়েছিল তার ভাই নিজ থেকে তেকে ছাড়বে। দুজনের মনে থাকবে শুধু ঘৃণা। তারপর পাশ থেকে জাংকুক নিয়ে যাবে তেকে। জাংকুক সারা পৃথিবীর নিকট ভালো হতে চায়। কেউ তাকে খারাপ জানুক, জাংকুক সেটা চায় না। তাই জাংকুক এমন ভাবে ছক কষে যে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। এই প্রথম জাংকুক ভাইয়ের বিরুদ্ধে যাবে। ভাইয়ের থেকে ছিনিয়ে নেবে নিজের ভালোবাসাকে, এমন ভাবে নেবে যে তেই স্বেচ্ছায় জাংকুকের কাছে আসবে। সবাই খেলোয়াড় হবে, মাঠে নামবে। যার যেমন ইচ্ছে সে তেমন ইচ্ছে মতোই খেলবে। তবে মাঝ পথে জাংকুক শুধু খেলার মোড়টা পাল্টে উপর থেকে সুতো টানবে। জাংকুক নিজের করা প্ল্যানে নিজেই দাম্ভিক হাসে। নিজের ওপর বিশ্বাস আছে জাংকুকের। ছোট থেকে এখন পর্যন্ত যত প্ল্যান করে এসেছে সব সফল হয়েছে তার, এটাও হবে। তারপর থেকে শুরু হয় জাংকুকের মাস্টার মাইন্ড গেম খেলা। সেদিন তার ফ্রেন্ডের কাছ থেকে ঠিকানা নিয়ে জাংকুক চলে যায় ভুসানে, তার গ্রামের বাড়িতে। জাংকুক যখন তার বাসায় পৌঁছালো তখন জাংকুক দেখলো তেই তার বাবা গঙ্গিউর সাথে। তেই তখন তার বাবার খাবার হাত থেকে নিজেকে বাঁচাতে চেয়েছিল। জাংকুক সেখান থেকে উদ্ধার করে আনে তেইকে। তেই থেকে সবটা শোনার পর জাংকুক থমকে যায়। তার প্রেয়সীর সাথে এত বড় অন্যায় তার মাথায় আগুন জ্বলিয়ে দেয়। রাতে সে ঘুমাতে পারে না। তের ক্রোধান্বিত স্বর জাংকুকের কানে বাজতো। জাংকুকের হৃদয় হাহাকার করত তের জন্য। কাজে মন দিতে পারতো না জাংকুক, যতদিন না জাংকুক ওই জানোয়ারদের শাস্তি দিতে পারবে ততদিন জাংকুকের আত্মা শান্তি পাবে না। এবার জাংকুকের প্ল্যানের সাথে নতুন প্ল্যান যুক্ত হয়। তের সৎ বাবা আর লোকটাকে শাস্তি দেওয়া। 1 মাস পর জাংকুক আবারও ভুসানে যায়। রাতের অন্ধকারে জাংকুক তার বাড়িতে গেলে দেখে তেই ওই লোকটার যে বর্ণনা দিয়েছিল সেই লোকটা আর তের বাবা মদ্যপান অবস্থায় পড়ে আছে। এটা দেখে জাংকুকের কাজটা আরো সহজ হয়ে যায়। দুজনকে একসাথে শাস্তি দেওয়ার জন্য ঘরে আগুন লাগিয়ে দেয় জাংকুক। পরদিন সকালে খবরের কাগজে শিরোনাম হয় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে দুজনের মৃত্যু। এটাই ছিল জাংকুকের সর্বপ্রথম মার্ডার করা, যেখানে কোনো প্রমাণই ছিল না, সহজ সরল একটা খুন। পরদিন সকালে তাই খবরের কাগজে ওই জানোয়ারদের মৃত্যুর খবর শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছিল। আর সেই দিন তের আনন্দে জাংকুকের হৃদয়ে শীতলতা এনে দিয়েছিল। সেই নারীটিকে ভালো রাখার মাঝেই ছিল জাংকুকের ভালো থাকা। এরপর জাংকুক থেকে ফলো করতো প্রতিদিন
জাংকুককে এক প্রকার স্টকার বলা চলে। জাংকুকের সকল কাজে শুধু তেই তেই এবং তেই। তেই কি করতো না করতো, কোথায় যেত, সবটা জাংকুক চোখে চোখে রাখতো। আরেকভাবেও জাংকুক তের খেয়াল রাখতো, সেটা ছিল তের রুমমেট জেনি। জেনিকে জাংকুক বলেছিল তে সব খবর যাতে জাংকুককে দেয়। জিয়ন প্রথম দিন বাসায় এসে যে কাণ্ড ঘটিয়েছে, তারপর থেকে তার রুমমেটরা খুব ভয় পেত জিয়নকে আর জাংকুককে। তাই জিয়নের নাম করে জাংকুকের সব খবর জেনির কাছ থেকে নিত। আর জেনি বেচারিও জিয়নের ভয়ে সব সুর করে জাংকুককে বলে দিত। এরপর জাংকুকের দ্বিতীয় শিকার ছিল কাই। কাইতের নিকট হাত বাড়িয়েছে শুনে কাইকেও রাস্তা থেকে সরানোর প্ল্যান করলো জাংকুক। তখন কার অ্যাক্সিডেন্টের নাম করে কাইকেও খুন করলো জাংকুক, অথচ তাই ভাবলো জিয়নই কাইকে খুন করেছে। জাংকুক তো চাই তেই যাতে জিয়নকে ঘৃণা করুক। সারাদিন চোখের সামনে তেইকে নিয়ে জিয়নের মাতামাতি অসহ্য ঠেকতো জাংকুকের কাছে। রাগের চোয়াল শক্ত হয়ে যেত জাংকুকের, ক্রোধের আগুনে পুড়ে যেত জাংকুক। অপেক্ষার ফল মিষ্টি হয়, এই কথাটা স্মরণে রেখে জাংকুক দাঁতে দাঁত চেপে রাগ গিলে ফেলতো। জাংকুক যে তার কতগুলো ছবি এঁকেছে জাংকুক নিজেও জানে না। প্রতিটা দিন জাংকুক তেকে ভিন্ন রূপে দেখে সেটাই ক্যানভাসে তুলে নিত। নিজের কল্পনাতেও ছবি এঁকেছে তের। নদীর পাড়ে, বারান্দার ধারে, ছাদের কোণায় কত রকমের ছবি যে আছে। এমনকি জাংকুক যে বাংলোটা কিনলো সেটার পুরো ইন্টেরিয়র তের মন মতো করে সাজালো জাংকুক। কারণ জাংকুক তো জানতো তের শেষ ঠিকানা যে এটাই হবে। তের সামনে নিজেকে কঠিন রাখাটা ছিল জাংকুকের জন্য বড় একটা চ্যালেঞ্জ। তের দিকে তাকালেই যদি তে জাংকুকের মনে থাকা অনুভূতিগুলো পড়ে ফেলে সেই ভয়ে জাংকুক প্রতিনিয়ত তের সাথে কঠোরভাবে কথা বলতো, অভিনয় করতো সবার সাথে, শুধু সঠিক সময়ের অপেক্ষা করতো প্রতিটা ক্ষণ। তেকে নিজের করে পাওয়া তীব্রতা জাংকুকের ক্রমশ বাড়তেই থাকলো। তেকে নিজের করে পাওয়া তীব্রতা জাংকুকের ক্রমশ বাড়তেই থাকলো। নিভৃতে গড়া ভালোবাসা তের সান্নিধ্যের জন্য অস্থির হয়ে উঠল জাংকুক। ছটফট করত যদি জাংকুক একদিন চোখের দেখা না দেখতে পারত তেকে। তের পিছু পিছু তার দেশের বাড়িতে গিয়ে নজর রাখলো জাংকুক। তের কি পছন্দ অপছন্দ সবকিছুই ছিল জাংকুকের ঠোঁটস্থ। তে যেদিন তার বাংলোতে পা রেখেছিল সেই দিনও তার পিছু নিয়েছিল জাংকুক। এরপরে জিয়ন আর তের সম্পর্কে ইতি টানানোর জন্য কাজে লাগায় লিসাকে। লিসাও এমনিতে জাংকুকের প্রতি দুর্বল ছিল, তাই একদিন জাংকুক নিজ থেকে লিসাকে প্রস্তাব দেয় যে লিসা যদি জিওনাত্তের সম্পর্কে ফাটল ধরার জন্য জাংকুককে সাহায্য করে তাহলে লিসার ডাকে জাংকুক সাড়া দেবে। লিসাও খুশিতে পাগল হয়ে গিয়েছিল জাংকুকের প্রস্তাব শুনে। আর লিসা ভেবেছিল জাংকুক তো এমনিতেই থেকে দেখতে পারে না, তাই হয়তো তাদের মাঝে ফাটল ধরাতে চায়। বোকা লিসা বুঝতেই পারলো না এর পেছনের জাংকুকের গভীর ষড়যন্ত্র ছিল। লিসা বেচারিও টেরই পায়নি। জেনির কাছ থেকে যেদিন জাংকুক জেনেছিল তে বাসা ছেড়ে দেওয়ার জন্য জিয়নের ফ্ল্যাটে যাবে তের কিছু জিনিসপত্র আনার জন্য, আর সেই দিনই জাংকুক লিসাকে কাজে লাগায়। জাংকুকের কথা মতো লিসা চলে যায় জিয়নের ফ্ল্যাটে। সেখানে কিছুক্ষণ থাকার পর জিয়নের কপিতে হালকা ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দেয় লিসা জিয়নের অজান্তেই। লিসাও শয়তান কম না, জিয়নের ঘুমের সুযোগে ঘেঁষাঘেঁষি করতেও ভুলল না লিসা। জাংকুকের কথা মতো লিসা জিয়নের বেডসাইড টেবিলে কয়েকটা প্রোটেকশনের প্যাকেট রেখে আরেকটা টেবিলের উপর খালি প্যাকেট রেখে দিল। সাথে নিয়ে আসা গোলাপ ফুল খাটে ছড়িয়ে দিল। পুরো রুমটাকে এমন অবস্থা করলো যেন দেখলে মনে হয় তারা এখানে রাত কাটিয়েছে। আসলে তো লিসার জিয়নের মধ্যে জীবনেও কিছু হয়নি। পরদিন জাংকুক তার প্ল্যান অনুযায়ী চলে গেল ফ্ল্যাটে। তেকে জিয়নের ফ্ল্যাটে যাওয়ার সময় তার হাত ধরে আটকানোর ভান করেছিল জাংকুক, যাতে তের মনে সন্দেহ ঢুকে। ততক্ষণে জাংকুকের মেসেজে লিসা দরজা খুলে দেয়। ব্যাস তাতেই তে আর জিয়নের মাঝে ভুল বুঝাবুঝি শুরু হয়। এমনকি জাংকুক যখন ভূষণে তেকে মানানোর জন্য গিয়েছিল তখন জাংকুকের কথা অনুযায়ী লিসা মেসেজ পাঠায় জাংকুকের ফোনে।
আর তখন জাংকুক তার মোবাইলটা ইচ্ছাকৃতভাবে তের সামনে রাখে যাতে মেসেজ আসা মাত্রই তে পড়তে পারে আর ভাবতে পারে এটা জিয়ন দিয়েছে। তবে জাংকুককে লিসা সাহায্য করলেও পরে জাংকুকের পথে বাধা হয়ে দাঁড়ায় লিসা। যেদিন জাংকুকের অ্যাক্সিডেন্টের খবর পায় সেদিন পাগলের মতো হয়ে যায় জাংকুক। তার অবস্থা বেশি খারাপ না হলেও জাংকুকের কাছে ছিল তার মৃত্যুর সম। ঘুমন্ত তের মুখের দিকে চেয়ে জাংকুকের বুকটা কেঁপে উঠেছিল, চোখে জল এসে ভিড়েছিল। ক্রোধে জাংকুকের সারা মুখ লাল হয়ে গিয়েছিল। পরে জাংকুক জিয়নের পিছু পিছু নিয়ে জানতে পারে এটা লিসা ছিল। সেদিনের ঘটনা, আসলে জিয়ন সেদিন লিসাকে মারেনি, গলায় পর্দা জড়িয়ে কিছুক্ষণ শ্বাসরোধ করে ছেড়ে দিয়েছিল জিয়ন লিসাকে। পরে জিয়ন যখন চলে যায় লিসা গলা ধরে কাশতে কাশতে বসে পড়ে। আর তখনই তার সামনে একজোড়া পা দেখে লিসা মাথা তুলে দেখে জাংকুক তার দিকে শান্ত চোখে গাড় কাত করে তাকিয়ে আছে। জাংকুককে দেখে লিসা গলা ধরে শান্তির শ্বাস ফেলে ভাঙা গলায় বলল, কুকি, জিয়নের হাত থেকে আমাকে বাঁচাও প্লিজ, ও আমাকে মেরে ফেলতে পারে। তার আগে আমি তোকে শান্তির জায়গা পাঠিয়ে দেব লিসা। জাংকুকের হিমশীতল কণ্ঠ। সেদিন জাংকুকের রক্তলাল চোখের দিকে তাকিয়ে লিসা ভয় পেয়ে যায়। লিসা কিছু বলবে তার আগে জাংকুক গ্লাভস হাতে সেই পর্দা নিয়ে লিসার গলা চেপে ধরে। শক্ত হাতে উত্তপ্ত চোখে তাকিয়ে লিসাকে শ্বাসরোধ করে মেরে ফেলল জাংকুক। তবে লিসাকে জাংকুক এমনিতেও বাঁচিয়ে রাখতো না, মেরেই ফেলতো। কারণ লিসা যদি কোনোভাবে তে আর জিয়নকে বলে দিত যে এইসব লিসা জাংকুকের কথাই করেছে, তাহলে তো জাংকুক ফেঁসে যেত। আর জাংকুক তার কোনো কাজের কোনো প্রমাণ রাখতে চাইতো না, তাই লিসাকেও সরানোর ব্যবস্থা করে জাংকুক। তবে এত তাড়াতাড়ি মারার প্ল্যান ছিল না লিসাকে, বেচারিকে তাড়াতাড়ি মরতে হলো। জাংকুক আত্মাহীন লিসার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে, উপস লিসা, আমার তের দিকে হাত বাড়িয়েছিস তুই। তবে হাতটা না বাড়ালে হয়তো আর কয়টা দিন পৃথিবীতে বেঁচে থাকতে পারতি। বেচারি লিসা, নিজের হাতেই নিজেকে শেষ করলে তুই। পরে লিসাকে একটা ওড়নার সাথে পেঁচিয়ে তার রুমে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়, চেয়ার খাটের উপর ফেলে দেয়। তারপর লিসার পড়ার টেবিল থেকে তার খাতাগুলো দেখে নেয় জাংকুক। জাংকুকের আর্ট করার দরুন লিসার হাতের লেখা কপি করতে সমস্যা হয়নি জাংকুকের। জাংকুক জানতো লিসার পরিবার সম্পর্কে, তাই জাংকুক একটা সুইসাইড নোট লিখে দেয়। আর সবাই ভাবে লিসা আত্মহত্যা করেছে। ব্যাস, লিসার ব্যাপারটা এখানেই ক্লোজ। এই ব্যাপারে না কোনোদিন তে জানবে আর না অন্য কেউ। জাংকুক জিয়নকে কখনো ঘৃণা করতে চায়নি, ভাইকেও কখনো দূরে সরাতে চায়নি জাংকুক। জাংকুক চেয়েছিল কোনোরূপ সহিংসতা ছাড়াই তেকে নিজের করে নেবে, কিন্তু জিয়নের রূপ ধীরে ধীরে প্রকাশ হতে লাগলো। জাংকুক একটা ছবি এঁকেছিল উল্টো দিকে ঘুরে থাকা তের, কিন্তু যেদিন জিয়ন জাংকুকের সবগুলো আর্ট নষ্ট করেছিল সেদিনই জিয়নের জন্য জাংকুকের মনে ঘৃণা শুরু হয়। তারপর তো আরো ঝগড়া গেল। জিয়ন বাজে বাজে কথা বলল জাংকুককে, যেগুলো জাংকুকের সহ্য ক্ষমতার বাহিরে ছিল। সেই থেকে জাংকুক জিয়নের কথাও বাদ দিয়েছে, সেই থেকে জাংকুক জিয়নের কথা ভাবাটাও বাদ দিয়ে দিয়েছে। জিয়ন যে এতদিন জাংকুককে প্রয়োজনের প্রিয়জন হিসেবে ব্যবহার করেছে সেটা বুঝতে পারার পর জিয়নকেও শেষ করে দিতে মন চেয়েছিল জাংকুকের। কিন্তু জিয়নের পরিবারের নিকট চিরকৃতজ্ঞতা থেকে জাংকুক জিয়নকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। জাংকুকের কাছে কেন যেন খুন করতে অনেক ভালো লাগতো। পরে এটাও একটা আর্টে পরিণত হয় জাংকুকের কাছে। যত নিখুঁতভাবে এই আর্ট করবে তত জাংকুকের ধরা পড়ার সম্ভাবনা কম হবে। প্রতিদিন জাংকুক নিজের পরিকল্পনায় একবার করে চোখ বুলাতো। জিয়নের ওপর ক্ষুব্ধ হয়ে পরিকল্পনা দ্রুত শেষ করতে চেয়েছিল জাংকুক। জাংকুক এমন সুনিপুণভাবে ছক কষেছিল যে সে দুনিয়ার সবার নিকট সুপাত্র হিসেবে পরিচিত থাকবে। তার আপনজন কেউই টের পাবে না যে সে আসলে সবার সাথে মাইন্ডেড গেম খেলছে। উল্টো জিয়নকে খারাপ বানিয়ে দূরে সরিয়ে দিল পরিবারের কাছ থেকে। জাংকুককেই ভালোবাসবে সবাই, সবাই জানবে জাংকুক নিষ্পাপ। জাংকুক, সুমিষ্ট নারী কণ্ঠের আওয়াজে গভীর ভাবনার জগৎ থেকে বের হয় জাংকুক। অধূরে তার প্রিয়তমা তাকে ডাকতে ডাকতে আসছে।
জাঙ্কুক অপলক চেয়ে থাকে তের দিকে। ভালোবাসার কি শক্তি! ভালোবাসা জাঙ্কুকে পাগল প্রেমিকে পরিণত করেছে উন্মাদ, মাতাল করেছে। জাঙ্কুক এখন পরিতৃপ্ত। জীবনে কম অবহেলা পায়নি জাঙ্কুক। অন্যের কথা চিন্তা করে অবহেলা পেয়েই তার জীবনের অর্ধেক পার করেছে। আপন মায়ের ভালোবাসা তার কপালে জুটেনি, তবে সত্যিকারের ভালোবাসা আর পালিত মায়ের ভালোবাসার পার্থক্য বুঝেছে জাঙ্কুক। ভালোবাসার অভাব বয়ে বেরিয়ে সে এত দূর এসেছে। এবার ক্লান্ত জাঙ্কুক আর বয়ে বেড়াতে পারছে না এই ভালোবাসাহীন জীবন। জাঙ্কুকের যে এখন ভালোবাসা চাই, আর তার জন্য স্বার্থপর হওয়াটাও চাই। যতটা পাপ করলে এই ভালোবাসা তার নিকট ধরা দেবে, ঠিক ততটাই পাপী হওয়া চাই জাঙ্কুকের। তাই সাদা একটা লং ড্রেস পরেছে, চাঁদের কিরণ গায়ে মেখে ধীরে পায়ে হাঁটতে থাকা থেকে কোনো স্বর্গীয় অপ্সরী লাগছিল জাঙ্কুকের কাছে। জাঙ্কুকের নিঃশ্বাস আটকে আসছিল, তাই বালুচরেই থেমে যায়। জাঙ্কুক এগিয়ে যায় তের দিকে। তের কাছে তখন মনে হয়েছে, জাঙ্কুককে এভাবে আসতে দেখে আমার মনে হচ্ছে যেন পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষটা আমার দিকে এগিয়ে আসছে। আচ্ছা, এটা মনে হওয়ার কারণ কি? এতদিনে মনে হয়নি কেন, তবে আজ কেন এটা মনে হচ্ছে? তবে কি জাঙ্কুক আমার অর্ধাঙ্গ বলে? প্রতিটা নারীর কাছে কি তার স্বামী পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ? আমি যে কখনোই জাঙ্কুককে অন্য চোখে দেখিনি। জাঙ্কুককে ততটা ভালো লাগতো না আমার। তবে বিয়ে হওয়ার পর আমার মধ্যে আমূল পরিবর্তন এসেছে। তিনটা শব্দ বলার পর জাঙ্কুককেই আমার পৃথিবীর সবচেয়ে আপন বলে মনে হয়েছিল সেদিন। মনটা সারাক্ষণ জাঙ্কুকের ভাবনায় চিন্তায় বুঁদ হয়ে থাকে। তবে কি আমিও ভালোবাসতে শুরু করেছি জাঙ্কুককে? ভেবেই তে লজ্জায় রাঙা হয়ে ওঠে। এই ধরনের ভালো লাগা এর আগে কখনোই হয়নি তের কাছে। ভালোবাসা এত মোহনীয় কেন? জাঙ্কুক তের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুকের চোখে তৃষ্ণা, তেকে দেখার তৃষ্ণা। জাঙ্কুকের চোখ থেকে দৃষ্টি সরিয়ে তে গলা খাকারি দিয়ে বলে, এত রাতে এখানে কি? দেখছিলাম কার কিরণের উজ্জ্বলতা বেশি, আমার তের নাকি ওই চাঁদের? আবেশী কণ্ঠ জাঙ্কুকের। তাই আড়ষ্ট হয়ে যায় লজ্জায়। ইদানিং জাঙ্কুক এমন এমন কথা বলে যে তের লজ্জা পাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। জাঙ্কুক যে এত রোমান্টিক তা জাঙ্কুককে বিয়ে না করলে তাই হয়তো কখনো জানতোই না। তেই তাই চোখ টিপে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের চোখে অন্যরকম দৃষ্টি, মোহময় চাহনিতে তাকিয়ে আছে জাঙ্কুক। ধীর গলায় জাঙ্কুক বলে, তেই আমি কি তোমাকে একটু স্পর্শ করতে পারি? জাঙ্কুকের কণ্ঠে ভেতরটা নাড়িয়ে দেয় তেকে। জাঙ্কুক আর তের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি। তেকে স্বাভাবিক হওয়ার জন্য সময় দিয়েছে জাঙ্কুক। এর মধ্যে কখনো জাঙ্কুক অন্যভাবে স্পর্শ করেনি তেকে। তেই তখন নিজে থেকে জাঙ্কুকের দিকে হাতটা বাড়িয়ে দিল। জাঙ্কুক শক্ত করে চেপে ধরল সেই হাত। জাঙ্কুক তেকে পেছন থেকে আলতোভাবে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। তের বুক ধুকপুক করতে লাগলো। শরীর অসাড় হয়ে পড়লো ভালো লাগার অনুভূতিতে, যেন তাই এক্ষুনি ঢলে পড়বে। জাঙ্কুক তেকে শক্ত করে নিজের বুকে চেপে ধরলো। তের কাঁধে মাথা রেখে আর চোখে তেকে দেখতে লাগলো জাঙ্কুক। তের লাজরাঙ্গা মুখ দেখে জাঙ্কুক মিটিমিটি হাসে। প্রিয়তমার লাজুক মুখের দিকে তাকিয়ে থাকে জাঙ্কুক বেশ অনেকক্ষণ। তাই বুঝতে পারছে জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। তাই এত লজ্জা নিয়ে আর থাকতে পারছিল না। ইচ্ছে করছিল দৌড়ে রিসর্টে চলে যেতে, নিজেকে স্বাভাবিক দেখানোর উদ্দেশ্যে কথা শুরু করে দেয় তেই। জানো জাঙ্কুক, আমার মনে হয় কি জানো, জীবনকে যদি আমি প্রথমে আমার অতীত সম্পর্কে বলে দিতাম তাহলে হয়তো এত কিছু সহ্য করা লাগতো না আমার। কেননা ও আমার সাথে আরো আগে ব্রেকআপ করে ফেলতো আমার অতীত শুনে। জাঙ্কুক মুখে কিছু না বললেও জাঙ্কুক জানে এটা আসলে অসম্ভব। জাঙ্কুক তখন মনে মনে ভাবে,
জিয়ন যদি প্রথমে এসব জেনে ব্রেকআপ করতো তাহলে তো আমার এত কষ্ট করে এই খেলা শুরু করার কোনো দরকারই ছিল না, কারণ আমি তো সহজেই পেয়ে যেতাম তেইকে। কিন্তু জিয়নকে তাই না চিনলেও আমি তো ঠিকই জিয়নকে চিনি। জিয়ন প্রথম দিকে তের জন্য অনেক পাগলামি করতো, তেকে পাওয়ার জন্য জিয়ন সব কিছু করতে রাজি ছিল। তখন যদি তের অতীত বলে দিত সেটা জিয়নের মনে ততটা প্রভাব ফেলতো না যা রিলেশনের 1 বছর পর পড়েছে। প্রথম দিকে তের জন্য হয়তো জিয়ন সব কিছু মেনে নিত তের অতীতটা, তখন আর তেকে পাওয়া আমার জন্য আরো বেশি কঠিন হয়ে পড়তো। আর তাই তো আমি তোমাদের 1 বছর রিলেশন করতে সময় দিয়েছি জিয়নতেই। এর মধ্যে জিয়নের মনে তের জন্য আর তের মনে জিয়নের জন্য একটু একটু করে ঘৃণা তৈরি হওয়ার দরকার ছিল, মনোমালিন্য হওয়ার দরকার ছিল, কারণ জিয়ন যে কখনোই তেকে রেসপেক্ট করেনি, তেকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকতে চেয়েছিল জিয়ন। আর এই বোধটাই তের মনে উদয় হওয়ার দরকার ছিল। জিয়নের যখন মোহ ধীরে ধীরে কাটবে, যখন তেকে নিজের ভালোবাসা নয় বরং পুতুল হিসেবে ব্যবহার করা শুরু করবে, তখন জিয়নকে তের অতীত বলা জরুরি ছিল। আর এটাতেই তো আমি 100% সফল হয়েছি। আমি প্রতিটা কাজে সফল ভেবেই জাংকুক চন্দ্রালোকিত আকাশের দিকে তাকিয়ে প্রশান্তির শ্বাস নিল। তারপর আবার মুখ গুজলো তের কাঁধে, ছোট্ট একটা চুমু বসিয়ে দিল তের ঘাড়ে। আর এতে করে তে যেন কারেন্টের শক খেলো। তের কম্পন টের পেয়ে যায় জাংকুক। জাংকুক তখন আরো একটা চুমু খেলো ইচ্ছে করেই। চাঁদ এখন সমুদ্রের বুকে, এমন স্বর্গীয় দৃশ্য জাংকুক আর তের মন কাড়লো। জাংকুকের ইচ্ছে করলো এক্ষুনি সে ক্যানভাস এনে এই চাঁদের সাথে তার একান্ত চাঁদটাকেও ক্যানভাসে তুলে নিতে, কিন্তু এখন তার প্রিয়তমাকে ছাড়তে ইচ্ছেই হলো না জাংকুকের, বরং প্রিয়তমাকে বুকে নিয়ে এমন দৃশ্য সে 1000 বার দেখার অভিলাষ পোষণ করলো। তের মসৃণ চুলে নিজের মুখ ডুবিয়ে জাংকুক অস্পষ্ট স্বরে বলল, দ্য মুন ইজ বিউটিফুল, isn't it? ঘোর লাগানো চোখে চাঁদের আর সমুদ্রের মিলনের দিকে চেয়ে বলল তেই। জাংকুক হালকা হাসে। জাংকুকের হাসি টের পাইতেই ঘাড় ঘুরিয়ে জাংকুকের দিকে যায়। হাসলে জাংকুককে কেমন প্রাণোচ্ছল লাগে। জাংকুকের উচিত গম্ভীর মুখের বদলে হাসি মুখে সারাদিন থাকা, যার দিকে সারাদিন সম্মোহিতের ন্যায় চেয়ে চেয়ে থাকবো আমি। জাংকুককে হাসতে দেখে তে জিজ্ঞেস করলো, এখানে হাসার কি হলো জাংকুক? তুমি এখনই বুঝোনি তেই? জাংকুক হাসতেই থাকে। সেই হাসির দিকে মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে থেকে তেই বলল, কি বুঝবো? জাংকুক তখন পকেট থেকে তার ফোনটা বের করে তের হাতে দেয়, তারপর বলে, বোকাতেই, আমি একটু আগে চাঁদ নিয়ে কি বলেছি তা গুগল করো মিয়ামোর। এই বলে আবারও মুখ ডুবায় তের চুলে। তে তখন দ্রুত গুগল করে, যা দেখে তাতে তের মুখ হা হয়ে যায়। তৎক্ষণাৎ তার মনে পড়ে জাংকুক এই কথাটা আগেও একবার বলেছিল নদীর ধারে। তারপর আবার কি যেন মনে করে জাংকুকের শেষ কথাটাও গুগল করলো তেই। আর মিনিং দেখে তে জমে যায়, কারণ মিয়ামোরের অর্থ আমার প্রেম অথবা প্রেম আমার। দেখেই তেই ভাবছে, তার মানে জাংকুক কি আমাকে আগে থেকেই ভালোবাসতো? ভেবেই তে জাংকুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে জাংকুকের দিকে ঘুরে, তুমি আমি তুমি আগে থেকে আমাকে পছন্দ করতে? কেন, কোনো সন্দেহ আছে? জাংকুক মুচকি হাসে। তাহলে আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করতে? মনে হতো যেন আমাকে কাঁচা গিলে ফেলবে। এত বাজেভাবে কেন কথা বলতে আমার সাথে, বলো জাংকুক? জাংকুক তের হাত ধরে আবার নিজের দিকে টেনে আনে। আগের মতো তের পিঠে নিজের বুকের সাথে বুক লাগিয়ে কাঁধে মাথা রেখে জাংকুক বলে, যাতে তোমাকে ঘৃণা করতে পারি আমি তেই। আমি তো ভেবেছিলাম
তুমি অন্য কারো হয়ে যাবে। তাই তো তোমাকে ঘৃণা করতে চেয়েছিলাম, যাতে ভালোবাসা কমে যায়। তবে জাংকুক এই কথাটা মিথ্যে বলল থেকে। আসলে তো জাংকুক তখন তার রাগ দমানোর জন্য তের দিকে এভাবে তাকাতো। আরেকটা কারণ হচ্ছে তেই যাতে জাংকুকের ভেতরের দুর্ভেদ্য জাংকুককে পড়তে না পারে, এই জন্যই এত অভিনয়। তো কমেছে কি ভালোবাসা? জাংকুক তার প্রত্যুত্তরে তের গালে টুপ করে চুমু খায়। তেই চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ঘোরায়। তেই কিছুতেই তার লাজুক হাসি লুকাতে পারছে না। তারপর হঠাৎ কিছু মনে পড়তেই এমন ভাবে তে জাংকুককে বলল, আচ্ছা তোমার রুমে একটা পেন্টিং ছিল, ওটার নাম দিয়েছিলে মিয়ামোর, তাই না? জাংকুক আবারও হাসলো। আশ্চর্য, এত হাসছো কেন তুমি জাংকুক? বোকাতেই, টিউবলাইটতেই। তুমি কি খেয়াল করোনি ছবিটা যে তোমার ছিল? জাংকুকের কথা শুনে তে আশ্চর্যান্বিত চোখে তাকা জাংকুকের দিকে। তে মনে করতে লাগলো ছবিটা কেমন ছিল, কিন্তু মনে করতে পারলো না। সেদিন এত অস্থিরতার কারণে তে ভালো করে খেয়ালই করেনি। পরে জাংকুক তখন তেকে গ্যালারিতে যেতে বলে। তে তখন জাংকুকের ফোন গ্যালারিতে যায়। তে দেখে সেখানে তার অসংখ্য ছবি। এগুলো সব জাংকুকের অজান্তে তুলেছে। তে অবাক দৃষ্টি মিলে তাকিয়ে আছে জাংকুকের দিকে। তার মানে জাংকুক আগে থেকে ভেতরে ভেতরে আমাকে ভালোবাসতো, অথচ আমি ঘুণাক্ষরেও টের পাইনি কিছু। তেই, তুমি কি জানো আমার রুমের ওই স্কাল্পচারটাও কিন্তু তোমারই ছিল, যেটাতে চুমু দিতে দেখে আমাকে তুমি ফারবাইটার বানালে। কিন্তু আমি চিনতে পারলাম না কেন তখন? কারণ সেটা বাঁকানো ছিল আর তুমি পাশ থেকে দেখেছো, বেশি মনোযোগ সহকারে দেখোনি, তাই চিনতে পারোনি। তাই ঝটকা মেরে জাংকুকে সরালো, চোখ সরু করে বলল, তুমি আসলে একটা ফারবাইট। আর কি কি বানিয়েছো তুমি শুনি? কি বানানোর কথা বলছো তুমি? তেই, তোমাকে তো মাঝে মধ্যে দেখি নেকেড পেইন্টিং আর স্কাল্পচার তৈরি করতে। তেমন ভাবে আমারও কোনো খারাপ চিত্র আঁকোনি তো তুমি জাংকুক? বলো। জাংকুক খুব কষ্টে হাসি থামালো আর বলল, এতদিন এসব চিন্তা মাথায় আসেনি, তবে তুমি যখন বলেছো তখন একবার ট্রাই করে দেখতে হবে। কি বলো? খবরদার জাংকুক। এই বলে তে চলে যেতে লাগলো। জাংকুক তখন তের হাত ধরে তেকে থামালো। চলো আমার সাথে। কোথায়? জাংকুক তখন তেকে নিয়ে সমুদ্রের দিকে এগোতে লাগলো। রাতের জ্যোৎস্না মাখা সমুদ্রের রূপ দেখে মোহিত হয়ে তের মনে উদ্বেগ সৃষ্টি করছে ক্রমশ। সে জাংকুককে মিনতি করল, কিন্তু জাংকুক শুনল না। ফেনা তোলা হালকা ঢেউ এসে আশ্রে পড়ছে তীরে। জাংকুক তেকে নিজের পায়ের উপর ভর করে দাঁড় করালো। তে চোখ বন্ধ করে আছে ভয়ে। জাংকুক তের চুল সরিয়ে ঘাড়ে ছোট্ট একটা চুমু খেলো। তারপর তের কোমর শক্ত করে জড়িয়ে ধরে আশ্বস্ত করলো তেকে। তেই, আমি আছি তেই, তোমার সাথে আছি সারা জীবনের জন্য। ভয় পেও না তেই, আমি আছি তো। তোমার ভয়গুলোকে জয় করার পথ দেখিয়ে দেব আমি। তুমি শুধু সাহস করে এগিয়ে চলো। তোমার পাশে আছি আমি, ঢাল হয়ে থাকবো সব সময়, সারা জীবন, মৃত্যু পর্যন্ত। তে চোখ খুলল চকিতেই, কারণ তে এই কথাগুলো স্বপ্নে শুনেছিল। ঠিক এরকমই একটা দৃশ্য ছিল। তে সাদা জামা পরা জাংকুকের পায়ের উপর পা দিয়ে হাঁটে। জাংকুক আর তে একসাথে সমুদ্রে নামে। তের মনে হলো সে তার স্বপ্নে ফিরে গেছে। তার মানে আমার সেই দিনের স্বপ্ন দেখা সেই মানুষটি জাংকুক ছিল, আমার অর্ধাঙ্গ। জাংকুক তেকে নিয়ে ধীরে ধীরে সমুদ্রে নামছে। তেই ঘোরে ডুবেছিল, তার ভয় কাটছে না একটুও। মন বলছে, জাংকুক তো আছে, কিসের ভয়? পূর্ণিমার চাঁদের উজ্জ্বলতাকে গায়ে মাখিয়ে জাংকুক আর তে সমুদ্রের বুকে ডুবে। চাঁদের নীলাভ আভা ঝলঝল করা নক্ষত্রলোক তে অবলোকন করলো তার চারপাশ। সায়রের নৈসর্গীয় রূপে বিষভূত হয়ে পড়ল তেই। মনে উত্তাল ঢেউ তুলল ভালো লাগার।
গভীর ঘোরে আবদ্ধ হয়ে পড়ল সে। জাঙ্কুকের উষ্ণ ভারী নিঃশ্বাস তার ঠান্ডা শরীরকে তপ্ততার আবেশে ভাসিয়ে দিচ্ছে। তে তার কোমর আগলে রাখা হাতের উপর হাত রাখে, একটু হেলে পড়ে জাঙ্কুকের বুকে মাথা রেখে কোমল গলায় ফিসফিস করে, জাঙ্কুক, এখন থেকে তোমাকে আমি সায়র ডাকবো। যে সায়রের প্রেমে আমি ভাসবো, ডুববো আর মরবো। তুমি হবে আমার, একান্ত আমার সায়র। আর তুমি আমার মিয়ামর। জাঙ্কুক পরিতৃপ্তি শ্বাস নিয়ে সমুদ্রের দিকে তাকায়। মনে মনে সমুদ্রের সাথে কথা বলার উদ্দেশ্যে স্মিত হেসে স্বাগতিক করে বলে, কিন্তু আমি তো জানতাম আমার ভাগ্য কোথায় এসে ঠেকবে। প্রহলিকার বেড়া জালে প্রতিটা সদস্যকে আটকে রেখেই তো আমার খেলা শুরু, যার শুরুটা হয়েছে আমার হাতে, আর শেষটাও যে এখন আমার হাতেই হয়েছে। হতেই হতো, তাই না? কি বলো তুমি সায়র? তোমার নামেই যে আমার নাম। তুমি গায়ে ঐশ্বর্যের চাদর জড়িয়ে মানুষকে বিভ্রান্ত করো, আটকে রাখো নিজের মায়া ডোরে, অথচ ওই রূপমোহে আটকে তারা ভুলে যায় তোমার অতলে কত শত হিংস্র প্রাণীর বসবাস। তেমনটা কি আমি নই, বলো সায়র? সমুদ্রের ঠান্ডা বাতাসে এসে তখন জাঙ্কুকের কানে ফিসফিস করে বলে, তুমিও যে এক ইন্দ্রজাল জাঙ্কুক। তোমার ভেতরকার উন্মাদনা, প্রেম, ভালোবাসা তোমাকে আজকের সায়রে পরিণত করেছে। তুমি যে সায়রের প্রতিরূপ, মনুষ্য সায়র। জাঙ্কুক হাসলো তৃপ্ত সায়রের জবাবে, কারণ জাঙ্কুক যা শুনতে চেয়েছিল ঠিক সেটাই শুনেছে। মন খুলে হাসলো জাঙ্কুক। আকাশের চাঁদটাও যে আজ জাঙ্কুকের সাথে হাসি বিনিময় করছে। কত বছর পর এই সুখের হাসি জাঙ্কুকের ঠোঁট ছুঁলো। গুনতে পারবে না জাঙ্কুক, গুনতেও চায় না সে। এই হাসি জাঙ্কুকের ঠোঁটে লেগে থাকুক মৃত্যুর আগ পর্যন্ত, লেগে থাকুক যতটা দিন তেই নামক প্রণয়িনী জাঙ্কুকের সাথে আছে। হ্যালো মাই সুইটি অ্যান্ড কিউটি আর্মিস, কেমন আছো সবাই? আশা করি আজকের পর্ব দেখার পরে তোমাদের সকল কনফিউশন একবারে জীবনতেই যা আছে সবার প্রতি কার কি রাগ, কি আমার উপরে রাগ নয় জাঙ্কুকের উপরে রাগ, সবাই সবটা আজকে সবার কাছ থেকে আমি কমেন্টস আশা করি। ঠিক আছে, সবাই একটা একটা করে কমেন্টস করো। অবশ্য সুন্দর হয়েছে, ভালো লাগছে এমন না, আজকের পর্ব দেখার পরে তোমাদের কার কি মনে হয়েছে, কার কি অনুভূতিগুলো আমার কাছে জাস্ট প্রকাশ করবো, ওকে? আর যেহেতু সম্পূর্ণ স্টোরিটার মধ্যে জাঙ্কুক আর তের এমন কোনো কথাবার্তা বা এমন কোনো কিছু ছিল না যে ধরেই ওদেরকে একটা ইন্টিমেসির মধ্যে দিয়ে দেব। তো ওদের ওই জিনিসটার জন্য অবশ্যই আমাকে একটু ভাবতে হবে কিভাবে, যেহেতু দুজনেই জাঙ্কুকের কথা তো বাদই দিলাম, তেই যেহেতু অল্প অল্প করে জানছে যে হ্যাঁ আগে থেকেই তেইকে জাঙ্কুক পছন্দ করতো, ভালোবাসতো, তো ওই জিনিসটাকে একটু গুছিয়ে সাজিয়ে তাদের যে বোনাস পার্টটা আমি আনবো, তো ওইটার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ আমার ওই জিনিসটা একটু সাজাতে হবে, গোছাতে হবে। ধরিয়ে তো ওই যে হাত ধরলাম, কিস করলাম, বা সেই এমন তো হয় না। একটা গল্প, যেহেতু এই গল্পটা একটু অন্য ধাঁচের ছিল, অন্য ধাঁচের ভাবে একটু বোনাস পার্টটা আনতে চাইতেছি আমি। সো ওই জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। আর অনেকই তো তোমাদের অপেক্ষা করায় রাখছি মিয়ামরের জন্য। নেক্সট স্টোরিটা কবে আসবে, কি আসবে বিষয়, ওটা এখনও বলতে পারতেছি না।
আর ওয়ান শট, এর ভিতরে ওয়ান শট দেওয়ার চেষ্টা করব। একটা ওয়ান শট অলরেডি তোমাদেরকে বলে ফেলছি যে হ্যাঁ আমি দিব। তো ওইটার কিছু ভয়েস দিছি, এখনও কিছু ভয়েস বাকি আছে, তো এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ অবশ্যই দেখি আগে কি বোনাস পার্টটা দিতে পারি নাকি ওইটা দিতে পারি, এখনও বলতে পারতেছি না। আর অবশ্যই আমি শারীরিকভাবে অসুস্থ, বারবারই বলতেছি। সো এই জন্য আসলে বেশি একটা মনোযোগ দিতে পারতেছি না, এডিটিংয়ের মধ্যে ভয়েস দিতে বসতে পারতেছি না। সব মিলিয়ে তারপরও আমি চাই তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমার সকল কাজ। আর আমার এই স্টোরির এন্ডিংটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, হয়তো অনেকের কাছেই ভালো লাগবে। তো যাদের কাছে ভালো লাগবে না তারাও অবশ্যই আমাকে কমেন্টস করো যে তোমাদের কাছে কোন জিনিসটা ভালো লাগে নাই। আর যাদের কাছে ভালো লাগছে অবশ্যই তারা আমাকে কমেন্টস করবা, সবার কাছ থেকে কমেন্টস আশা করি। আর অবশ্যই বেশি বেশি করে একটু লাইক সাপোর্ট করো আমাকে। আর আমার গল্প উপন্যাসের সমাহার ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ ওইখানে আমি যদিও ডাবিংয়ে অত যদি সময় নাও দিতে পারি, অবশ্যই ডাবিং তো আছেই, বাট ওই চ্যানেলটা একটু তুলতে হবে, মানে ওই চ্যানেলটা একটু আমার একটু রানিং করতে হবে। কারণ ওই চ্যানেলে আমি চাইতেছিলাম যে ওই চ্যানেলটা একটু রানিংয়ে থাকুক। তো ওই চ্যানেলটা আসলে রানিং করার জন্য তোমাদের সাপোর্ট দরকার। সো আশা করি ওইখানেও অনেক ভালো ভালো গল্প তোমাদেরকে উপহার দিতে পারবো। তার জন্য বললাম যে একটু সাপোর্ট করলে ভালো লাগবে, যেহেতু এতদিন পর্যন্ত তোমরা আমাকে সাপোর্ট করে আসছো। আই নো ইউ অল সাপোর্ট মি অল দ্য টাইম, ওকে। আর অবশ্যই আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি আমার কিউটি আর্মিরা, কিউটি লাভ আর্মিরা, ওকে। আর বোনাস পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবে। হ্যাঁ বোনাস পার্ট একটু বেশি করেই দেব, তোমরা যেটা চাইতেছো বেশি করেই দেব। হ্যাঁ অবশ্যই মনে হয় না এই চ্যানেলে দেব, ওইটা ফেসবুকে আপলোড করব। কারণ আগে পিছিয়ে যারা তোমরা আমার ফেসবুকের ওই পর্বগুলো দেখেছো তারা অবশ্যই বুঝবে যে কেন ফেসবুকে আপলোড করতে হয়। সো অবশ্যই ফেসবুকে আমি আপলোড করব। আমার ফেসবুক আইডির নাম জিয়ন কাজল দিয়ে সার্চ করলেই তোমরা সবাই আমার ফেসবুক আইডি পেয়ে যাবে, ঠিক আছে। জিয়ন কাজল নামে আইডিতে গেলেই তোমরা দেখতে পারবে, এটা আমার আইডি, দেখলে বুঝবা যে এটা আমার আইডি, ওকে। থ্যাংক ইউ, বেশি কথা বলে ফেলছি। আল্লাহ হাফেজ।